গত ক্লাসে আমাদের কিন্তু 7 নম্বর ক্লাস শেষ হচ্ছে। ইভেন আমরা 7 নম্বর হোম থেকে ইনসার্ট পর্যন্ত 7 নম্বর ক্লাস শেষ করে ফেলছি। আজকে আমরা চলে যাব ডিজাইন এবং লেআউট। ডিজাইনের যে ট্যাবটা, এটা হচ্ছে একটা মেকআপের মতো, মেকআপ বক্সের মতো। এখানে বিভিন্ন ধরনের কি পাওয়া যায়, মেকআপ পাওয়া যায়, যেটা আপনি মাখলে আপনার স্কিনের সাথে কি হবে, ম্যাচ হবে, সুন্দর লাগবে। ওই ধরনের ডিজাইনগুলো কোথায় পাওয়া যায়? ডিজাইনে পাওয়া যায়, মানে মেকআপ বক্স। একটা বাংলা কথা আমরা ধরে নিতে পারি, এটা মেকআপ বক্স। তবে এটা তো আর বাংলা বলা যাবে না, এটাকে কি বলতে হবে? ইংলিশে বলতে হবে ডিজাইন টেপ বা মেনু বার। ওকে, তো আমরা কিছু কিছু আগে ফরম্যাট বানাই নেই যেখানে আমরা ওই ডিজাইনগুলো অ্যাপ্লাই করব। অবশ্যই যেমন আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে তাকে সিলেক্ট করতে হবে, ওই জায়গাটুকু আগে ধরতে হবে, তারপর না আপনি ডিজাইন করবেন। তো আমরা ডিজাইন করার ক্ষেত্রে যেমন আমি মনে করি আমার যে জুম করি, হ্যাঁ, আমার যে ভিডিও লেখাটা, এটাকে আমি কি দেবো, একটা টাইটেল বানাবো। তো এটাকে আমি সিলেক্ট করলাম হোম থেকে, এই যে টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে, টাইটেল দিয়ে দিলাম। এবং এই লেখাটাকে আমি কি করে দেব, একটা হেডিং করে দেব। এই যে হেডিং করে দিলাম। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের টাইটেল এবং হেডিং অনুযায়ী আমাদের কিন্তু কালারগুলো আসতেছে। হ্যাঁ, আমি যদি আরেকটা বানাই, যেমন এটাকে আমি আরেকটা টাইটেল দেবো বা হেডিং দেবো, দেখেন সে কিন্তু চাইলেও একটা লাল, একটা হলুদ, একটা নীল, একটা বেগুনি এভাবে আসতে পারে, বাট সে কিন্তু কালার কি ম্যাচ করে আসতেছে, যেটা দেখতে একটু কি লাগবে, সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আপনি এমন করবেন, যেমন আপনি যখন আপনাদের দিকে একটা কথা বলি, যেমন আপনি যে এখানে কি করতেছেন, মেকআপ করতেছেন, এখন এই জায়গায় একটা কালো দিচ্ছেন, এই যে একটা লাল দিচ্ছেন, এই যে একটা হলুদ দিচ্ছেন, দেখতে সুন্দর লাগবে না? না, কারণ একটা যখন মেকআপ মাখছেন এটার সাথে কোনটা ম্যাচ খায়, স্কিনের সাথে ম্যাচ হতে হবে, প্লাস যেটা প্রথম মাখছেন বা প্রথম দিচ্ছেন কোনটার সাথে কি হতে হবে, ম্যাচ হতে হবে, না হলে কিন্তু দেখতে বিশ্রী দেখা যাবে, রাইট? এইরকম বিষয়টা হচ্ছে এখানে, যে আমি যখন একটা টাইটেল লিখতেছি, ওই টাইটেলকে যে কালারটা এখানে অ্যাপ্লাই হবে, এই কালার অনুযায়ী কিন্তু আপনাকে কি করতে হবে, টাইটেল, হেডিং, সাব হেডিং এগুলোতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ইনসার্ট থেকে একটা চার্ট নিয়ে আসি, যেমন আমি এইটাকে দিই, এই যে দেখেন কালার কিন্তু কি সব একই সিস্টেমে আসতেছে। দেখেন তো কোনো ধরনের হিজিবিজি দেখা যাচ্ছে কিনা বা বাজে দেখা যাচ্ছে কিনা, বাজে দেখা যাচ্ছে না। তো আমরা এখন ডিজাইনে চলে যাই। ডিজাইন থেকে প্রথম আমরা থিম দেখতে পেলাম। এই থিমের আন্ডারে কিন্তু অনেকগুলো কালার, শুধু যে একটা কালার তা না, অনেকগুলো কালার। দেখেন এসে কিন্তু কালারগুলো ম্যাচ করে আমার কিন্তু কি করতেছে, এই যে আমরা ডকুমেন্টে আসি, এই যে দেখেন তো ম্যাচ করতেছে নাকি আমার এখানে যে চারটা আছে, এখানে লাইনগুলো উল্টাপাল্টা আসছে, ওটার সাথে কিন্তু ম্যাচ করে আসতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমরা ম্যাচ অনুযায়ী আমাদের দিতে হবে। যেমন আপনারা যখন ডিজাইনগুলো করছেন 5 নম্বর ক্লাসে, এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলেও কিন্তু বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন নাই, পারছেন না? একটা যে কালার আপনি দিচ্ছেন ওই কালারের পাশাপাশি রেখে আপনারা গ্রেডিংগুলো করছেন যেন দেখতে সুন্দর লাগে, রাইট? এক্ষেত্রে এটাও এরকম, থিমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কি পাবেন, এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারবেন, যেগুলো একটার সাথে একটা কি তুলনা করা যায়। যেমন আবার এখানে দেখা যাচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলকে আমি বিভিন্নভাবে নাড়াচাড়া করতে পারবো। এই যে দেখেন এখানে যে টাইটেলটা দেওয়া আছে, আপনি চাইলেও টাইটেলকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে এই জায়গা থাকবে, এটা হচ্ছে একটা দাগ থাকবে টাইটেলের মধ্যে। অনেক সময় অনেক টাইটেল আমরা দেখি যেগুলো দাগ থাকে বিভিন্ন, আবার আমাদের রাইট দিকে আমাদের টাইটেল থাকে না অনেক সময়, অনেক সময় কিন্তু থাকে। তো এখন আমরা যদি এমনি যাই, যে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, যে আমাদের এইভাবে আসবে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। যাই হোক, আমরা এটা কেটে দিলাম, ডিলেটে প্রেস করলাম। এখন আমরা চলে যাব কালারে। আপনি যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এখান থেকে কালার কিন্তু কি চেঞ্জ করা যায়।
ওইটা থাকলে হয়তো সহজে বোঝা যেত। কন্ট্রোল জেড জেড জেড, এই যে আমরা কালার চেঞ্জ করি, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এটাকে ডিলিট করে দিই। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফন্ট। আমাদের যদি কোনো ফন্ট চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, এইগুলাকে আমাদের সিলেক্ট করতে হয়। ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে, অনেক মনোযোগ দিয়ে করতে হবে। কোনো ধরনের মানে এদিক সেদিক তাকানো যাবে না, একদম ফোকাস ওদিকে থাকবে। আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু আধা ঘন্টা দাঁড় করে রাখবো, বুঝতে পারছেন? যদি ধরতে পারি, কারণ আমার তো ফোকাস ওদিকে থাকে, আপনার তো ফোকাস ওদিকে থাকবে নাকি? আমি তো চাইলে মুখস্থ ক্লাস নিতে পারি না, আমিও দেখে দেখে যে ক্লাস নেই, আমারটা আপনারা ফোকাস করেন, ওইদিকে তাকায় রাখেন। সমস্যা হলে সাথে সাথে বলবো আমার এখানে সমস্যা হচ্ছে, এই জায়গায় আমি বুঝতেছি না, এটা আরেকবার করে দেখান। আমার মাথা ধরে নাই, দুম করে চুপ করে তো বয়া থাকে, আর আল্লাহ দিলে কোনো কথাবার্তা নেই। না বুঝলে তো প্রশ্ন করবেন, আমি এখানে বুঝি না, আমাকে বুঝাই দেন, আরেকবার করে দেখান, এটা বুঝি নাই, আসছে না এরকম বুঝতে হবে। আর যদি বুঝে থাকেন সেক্ষেত্রে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। তো আমরা জানি শুরু থেকে যে কোনো ফন্টকে সিলেক্ট করার মানে ফন্ট নাম চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হয়, সিলেক্ট করতে হয়। আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট ছাড়াই কাজটা করতে পারবো। এই যে ফন্টে আসি, এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট দেখেন চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে না। দেখেন এখানে আমি একটু ছোট করি, ছোট করলে বুঝতে পারি। এই যে দেখেন ফন্ট চেঞ্জ হচ্ছে, একসাথে কিন্তু ফন্ট চেঞ্জ করে। আমি তো শুরুতেই বলে আসতেছি যে একই পেজের ভিতরে আপনারা কিন্তু দুইটা ফন্ট ব্যবহার করতে পারবেন না, বা একটা ব্যবহার করতে হবে না, আপনার যে ক্লায়েন্টের যেটা চাচ্ছে ওইটা ব্যবহার করতে হবে, মানে একটা ফন্ট আপনাকে ইউজ করতে হবে, বুঝতে পারছেন? তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা আগেও মানে পাইছি, যেটা কিনা আমরা প্যারাগ্রাফ স্পেসিং করব। প্যারাগ্রাফ স্পেসিং তো বুঝে নিই। আমার এখানে এই জায়গায় আমি এই প্যারাগ্রাফটাকে একটু ইয়ে করে দিই, এতটুকু জুড়ে কিন্তু আমার একটা প্যারাগ্রাফ হয়েছে, রাইট? হ্যাঁ, এখন আমি এই প্যারাগ্রাফগুলো স্পেসিং করব কিভাবে? এই যে এখানে আসি, আসার পর দেখেন কি হচ্ছে, টাইট, রিল্যাক্স, ওপেন, ডাবল হয়ে যাচ্ছে না? এখন আমি যদি সিলেক্ট করে দেই যে আমার এতটুকু পর্যন্ত মধ্যে আমার প্যারাগ্রাফ স্পেসিং হবে, বা এখান থেকে সিলেক্ট করে দিই, হবে, কোনো সমস্যা নেই। এতটুকু মানে আমি যদি নো প্যারাগ্রাফ স্পেস, তাহলে কি হচ্ছে এখানে এই জায়গার মধ্যে আপনি সিলেক্ট করলেও কাজ করবে, না করলেও কাজ করবে, মানে সবগুলো করে ফেলবে সে, বুঝতে পারছেন? সবগুলো একসাথে করে ফেলবে এই জায়গা থেকে যদি আপনি কাজ করেন। কোনটা? আচ্ছা, তো প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা দেখলাম। এখান থেকে আর বাকি কিছু আমাদের কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে যেটা হচ্ছে সেটা ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হচ্ছে কি জানেন? জলোচ্ছ্বাস। যেমন জলোচ্ছ্বাসটা কি, আবার আমি একদম ভেঙে দিচ্ছি। যেমন আপনি একটা বই লিখছেন, বা কিছু একটা লিখছেন, বা পেজ লিখছেন, বা একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টটা যেন কেউ কপি করতে না পারে। এই পেজ ছাপাইছেন, এই ছাপানোর নিচে এই যে আমি এখানে দেখাচ্ছি, এখানে আছে, ওই যে দেখেন ছোট করে কি লেখা, লিখে না। এখন যদি এটা না করতাম তাহলে কি করতো, সে এটা কপি করে তার প্রতিষ্ঠান নিজের নামে চালা যায়। এখন সে যদি কপি করতে চায়, পুরো লিখতে হবে, পুরোটা কি করতে হবে, লিখতে হবে, তারপর সে কাজটা করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। অনেকে আছে লিখবো না, পুরো পেজ আমি কি করবো, কপি করে আমার নিজের নামে চালাই দেবো। এটা যেন কেউ না করতে পারে, হয়তো নিজের কি একটা জলোচ্ছ্বাস ভিতরে ঢুকিয়ে দিবেন, যেন আমাদের পেজের যে লেখাগুলো এগুলো পড়তে অসুবিধা হবে না, প্লাস আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে, আপনার নিজের নাম দিয়ে আপনি সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা করার জন্য আমরা ডিরেক্টলি ওয়াটারমার্কে চলে যাব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা বাই ডিফল্ট কিছু পাবো, বাট এগুলো আমাদের কিন্তু কি লাগবে না, কারণ আমরা তো চাচ্ছি আমাদের নিজের মতো করতে। অবশ্যই যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সফটওয়্যারের মতো আপনি কাজ করতে পারবেন না, রাইট? আপনি আপনার মতো করে করবেন। সেই জন্য কি করবেন, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে দেখেন নো ওয়াটারমার্ক, কোনো ধরনের ওয়াটারমার্ক এখনো অ্যাপ্লাই করা হয়নি। আমি পিকচার প্রথম চাচ্ছি, যে পিকচার আমার এখানে একটা ওয়াটারমার্ক দেব। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার কোম্পানি লোগো আছে বা আমার নিজস্ব পিকচার আছে, আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে দেবো, সেক্ষেত্রে কি করবেন, সিলেক্ট পিকচারে যাবেন, একদম ফাইল ফ্রম ফাইলে যাবেন, যাওয়ার পর এখানে যে
আপনার থাকবে না, এগুলো দিয়ে দিবেন। যেমন আমি এখানে এই ওয়ার্ড এটাকে কি বানাবো, ওয়াটারমার্ক দেবো। ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমাকে এখানে দুইটা অপশন দিয়েছে, স্কেল, অটো দেওয়া আছে, মানে আমার যে পেজটা আছে এখানে যতটুকু লাগবে ততটুকু সে অটোমেটিক আমাকে দিয়ে দিবে। কিন্তু আমার যদি তার সাথে বড় লাগে, তার সাথে আমার ছোট লাগে, সেক্ষেত্রে আমি কি করবো, এই যে এরো বাটন ক্লিক করে এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনি দেখে নেবেন, আপনার যেটা চয়েস লাগে এটা আপনি চয়েস করে নিয়ে নেবেন। তারপরে যে অপশন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াশ আউট। আচ্ছা, আমরা এটা ক্লিক মানে চেক মার্কটা দিয়েই ওকেতে প্রেস করি। দেখেন আমার এখানে কিন্তু একটা কি ওয়াটারমার্ক অ্যাপ্লাই হয়েছে, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা থাকলে কিন্তু সে কেউ কি করতে পারবে না, এই পেজটাকে কপি করতে পারবে না। ওকে, এখন আমরা যদি ওয়াশ আউটটাকে চেক মার্কটা উঠাইয়ে দিই তাহলে কি হবে, গেলাম এখানে কাস্টম ওয়াটারমার্ক, এই চেক মার্কটা উঠাই দিলাম, ওকেতে প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো একটু কি দেখবে, গাঢ় দেখা যাবে, যার কারণে কিন্তু আমাদের পেজের যে লেখাগুলো আছে এগুলো পড়তে অসুবিধা হবে। এখন যে যেভাবে চায় ওইভাবে আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখন যদি মনে করেন আমার নিজস্ব নাম দেবো বা আপনাদের নাম দিবে এরকম আছে না, সবসময় কিন্তু আপনার নাম দিতে আজকে আরেকজনের নাম দিব। এজন্য ওয়াটারমার্কে ক্লিক করলাম, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম, এখান থেকে পিকচারটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, পিকচারকে বন্ধ করে দিয়ে আমরা ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর ট্যাক্স যে যা আছে এই জায়গায় আমরা কি করব, নামটা চেঞ্জ করে দিব। আমি PMPD IT দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ফন্টের নামও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ফন্টের নাম চেঞ্জ করে দিলাম, যেমন এখান থেকে আমি আচ্ছা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। হ্যাঁ, দিলাম। স্কেল মানে আপনার যে সাইজটা আছে ওইটা আপনি এখান থেকে অটো দিয়ে রাখলাম, আমি অসুবিধা নাই। এখন আসেন কালার, এই যে লেখাটা লিখছি এটাকে আপনি কালার দিতে পারবেন। যেমন আমি রেড করে দিলাম। একটা হচ্ছে ডায়াগোনাল, একটা হচ্ছে হরিজন্টাল। ডায়াগোনাল এবং হরিজন্টাল চিনেন? দেখি কি বলবো, কি পাহাড়, আরে কি মানে এইরকম না, হরিজন্টাল আর এটা কি ডায়াগোনাল, মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল। ঠিক আছে, তো এইটা আমি ডায়াগোনালে ক্লিক করলাম, মানে হরিজন্টালে রেখে আমি কি করলাম, সরি ভার্টিক্যাল অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমরা ডায়াগোনালে ক্লিক করে কি করলাম, এটাকে অ্যাপ্লাই করলাম। দেখেন তো আমার এখানে এই জায়গাটার মতো হয়েছে কিনা। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে চেঞ্জ করব। কাস্টম ওয়াটারমার্ক, এই যে কালার কিন্তু আপনি চেঞ্জ করবেন এখান থেকে। আরেকটা হচ্ছে হরিজন্টাল, এখানে যে আমরা ওয়াশ আউটটা দেখছিলাম এটা সেম কাজ করবে। আমি এটাকে চেক মার্ক উঠাই দিয়ে হরিজন্টালে ক্লিক করে ওকে প্রেস করলাম। এখন দেখেন হরিজন্টাল, বুঝতে পারছেন? আমার কিন্তু কালারের কারণে আমার লেখাও দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে ওই চেক মার্কটাকে দিয়ে আমি এটাকে কাজ করবো। ঠিক আছে, আমি এখন চাচ্ছি না এই যে রিমুভ ওয়াটারমার্ক, কাজ চলে গেছে। তারপর হচ্ছে পেজ কালার। হ্যাঁ, আপনারা এখান থেকে পেজ কালারও করতে পারবেন, এতদিন ধরে যে একটু করতে পারেন না এগুলো এখান থেকে আজকে করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে পেজ কালার কিন্তু আছে, এখান থেকে পেজ কালার বিভিন্ন কালার দেওয়া আছে, আপনার যেটা পছন্দ লাগে ওইটাকে। তবে এগুলো কিন্তু প্রিন্টে আসবে না, পেজ কালারটা কি প্রিন্টে আসবে না, আপনাকে কালারের যে পেজগুলো আছে ওগুলো দিয়ে আপনাকে। অবশ্য আমি চেক করছি, হ্যাঁ শিখাবো, আজকে শিখাবো, যান ওই জায়গা থেকে সবাই যায় ওই জায়গা থেকে। তো আমি মনে করেন দিলাম না, অ্যাপ্লাই করলাম না, কোনো সমস্যা নেই, এগুলো আপনারা করে দেখবেন। হ্যাঁ, একটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নাম দেওয়া আছে, আমরা বক্সে ক্লিক করলাম। এখন পেজ বর্ডারে যদি ওকেতে প্রেস করি, এখন দেখেন আমাদের কি পুরো বক্সে আকারে যতটা পেজ থাকবে সে অটোমেটিক সবগুলোতে চলে যাবে বক্সে। তারপরে এখান থেকে যদি আমরা আরো যাই, যেমন আমাদের ওয়েট হাইটটা বাড়ানোর প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দেখেন এটাকে ক্লিক করবেন, এখান থেকে কতটুকু মোটা চাচ্ছেন দিয়ে দিবেন। অ্যাপ্লাই হয়েছে? হ্যাঁ হয়েছে, তো এই যে হয়েছে না। তারপরে যদি আপনি চান না আমি আর্ট চাচ্ছি, আর্ট, সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন, বিভিন্ন ধরনের আর্ট পেয়ে যাবেন।
যার যেটা ভালো লাগে ওইটা আপনি এখানে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, বেলুন দিয়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি চাই যে না আমার টপ এবং বটমের যেই বর্ডারটা আছে ওটা লাগবে না, তো কী করতে হবে? বর্ডারে চলে গেলাম, এই যে টপ এবং বটমেরগুলো খালি করে দিলাম। প্রিভিউতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যেটা পেজে আসবে ওটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকেতে প্রেস করে দিলাম। এখন কিন্তু কি টপ এবং বটম থেকে আমাদের বটম বর্ডার চলে গেছে। পারবেন না? আবার চেঞ্জ করতে পারবেন না? হ্যাঁ, এখান থেকে সবগুলো দিয়ে দিলাম, নানে ক্লিক করলাম এবং ওকেতে প্রেস করলাম, বাস আগের মতো হয়ে গেছে। আমাদের কিন্তু ডিজাইন শেষ। এখন আমরা চলে যাবো লেআউটে। কোথায়? লেআউটে। লেআউটে আসার পর আমি কন্ট্রোল এন প্রেস করলাম দিয়ে, 50টা প্যারাগ্রাফ, এন্টার। কয় পেজ হয়েছে? আমি চাই 1 পেজ আসুক। আচ্ছা, আরো কিছু লাগবে না? ক্লিক করে ধরে রাখি। এমএস ওয়ার্ড পাগল হয়ে যাবো না? ওরা পাগলের লেগে এমন করতেছে। কি পেজ 4টা হয়ে গেছে? আল্লাহ, কি করলাম? এখন আমাদের যে এই যে পেজটা, এই পেজের কিন্তু একটা নাম আছে, নির্দিষ্ট কি আছে? নাম আছে। এই যে পেজ, এই পেজটা মূলত এইভাবে বর্তমানে যেটা আছে এটার নাম হচ্ছে A4 সাইজের পেজ। কি 4 সাইজ পেজ? A4 সাইজের পেজ, ঠিক আছে? এখন এই পেজটাকে যদি আমাদের বড় ছোট করতে হয়, আমরা যে দলিলপত্রগুলো লিখি এগুলো কি A4 সাইজের পেজ? দলিলপত্র কি এটা এরকম নাকি আরো বড়? আরো বড় না? আরো মোটা? সেক্ষেত্রে কিন্তু এটা A4 সাইজ না, ওটা হচ্ছে লিগ্যাল সাইজ। কি সাইজ? লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজ আমাদের কি করে? দলিলপত্র কাজের জন্য ব্যবহার করা হয়। তো এটা আমরা চলে যাব লেআউটে। লেআউটে আসার পর এটা হচ্ছে সাইজ, এই যে মূলত এটা এখানে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মার্জিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেখাগুলো আছে 1 ইঞ্চি পরিমাণ কি ছেড়ে, মানে পেজ থেকে 1 ইঞ্চি পরিমাণ চতুর্দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ ছাড়া দিয়েছে। তার মানে পেজ আর কতটুকু থাকে? এখান থেকে যদি 1 ইঞ্চি ছাড়ে, এখান থেকে যদি 1 ইঞ্চি ছাড়ে, আপনারা মার্জিন করে না পরীক্ষার সময়? চতুর্দিক থেকে যদি 1 ইঞ্চি থাকে, মাঝখানে কতটুকু লেখাটা লিখতে পারবেন? অল্প। সেক্ষেত্রে আপনি যদি বেশি লিখতে চান তখন আপনাকে কিন্তু মার্জিন কিন্তু কমাই দিতে হবে। মার্জিন কমাই দিতে হবে। এখন অনেক ধরনের মার্জিন এখানে আছে। আমরা যদি ন্যারোতে ক্লিক করি, এখানে বলবে কোন দিক থেকে থেকে সে কতটুকু মার্জিন আছে। ন্যারো হচ্ছে টপ, বটম, লেফট, রাইট 1 ইঞ্চি, চতুর্দিকে দিকে 1 ইঞ্চি। মূলত এটা হচ্ছে কি আমাদের বর্তমানে পেজটা, এই মার্জিনটা। আর এই মার্জিনটা হচ্ছে কি টপ, বটম, লেফট, রাইট থেকে 1/2 ইঞ্চি। কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি, মানে 1 ইঞ্চির অর্ধেক। আমরা যদি এটা ব্যবহার করি তখন কি হবে? আমাদের পেজ কিন্তু আরো খালি হয়ে যাবে। দেখেন আরো কিন্তু আপনি লিখতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো আমরা আবার যদি কি করি, হ্যাঁ মডারেটে ক্লিক করি, সেক্ষেত্রে বলতেছে যে টপ, বটম, লেফট, রাইট। টপ বটম 1 ইঞ্চি, মানে উপর থেকে নিচ থেকে সে 1 ইঞ্চি পরিমাণ বর্ডার থাকবে, মার্জিন থাকবে। আর লেফট এবং রাইট থেকে 0.75% ইঞ্চি কি থাকবে, মানে 1 ইঞ্চির কাছাকাছি। 1 ইঞ্চির কাছাকাছি, 100 হলে কিন্তু 1 ইঞ্চি হয়ে যাবে। এটা হচ্ছে এই মার্জিন। আর একটা মার্জিন হচ্ছে টপ, বটম, লেফট, রাইট। টপ বটম হচ্ছে 1 ইঞ্চি থাকবে, লেফট রাইট থেকে 2 ইঞ্চি ছাড়বে। বুঝতে পারছেন? এটা মূলত কবিতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? এইভাবে কিন্তু অনেকগুলো মার্জিন আছে। আপনার যেটা যা লাগে ওটা আপনারা অ্যাপ্লাই করবেন। আমার মনে করেন যে আমার এটাই স্বাভাবিক থাকবে, এটা আমি দিয়ে দিলাম। ওরিয়েন্টেশন তো আমরা আগে থেকে জানি, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট জানি না, বলার দরকার নেই। আমরা সাইজে চলে আসলাম। এই সাইজ হচ্ছে যে দেখেন লেটার সাইজ আর A4 সাইজ একবারে কাছাকাছি। একবারে কি কাছাকাছি। যেমন আমাদের এই চোখ আর এই চোখ, দুই চোখ দিয়ে যা দেখি তাই তো, মানে চোখ একটাই, চোখ দুইটা। আমরা যদি দেখতে চাই কোনো কিছু একটা, তাহলে কি চোখ কি দুইটা দিয়ে দেখতে হয় না একটা দিয়ে দেখতে হয়? হ্যাঁ, দুইটা দিয়ে দেখতে হয়। আর পাশের যেগুলো আমরা দেখি এগুলো হচ্ছে ঝাপসা। এগুলো কি
ঝাপসা মানে ছবি যেটা দেখা যায় আর কি, ঝাপসা। কিন্তু কাউকে যদি আপনি দেখতে চান, কোনো নির্দিষ্ট বস্তু যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনার দুই চোখ কি করতে হবে, ফোকাস করে। এখন যদি স্যার আমি এক চোখ দিয়ে দেখতে পারি, তাহলে এক চোখ কানা করতে হবে, ঠিক না? এখন লেটার সাইজটা যখন আমরা ক্লিক করলাম, দেখেন কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। সাইজ থেকে যখন আমরা এই যে A4, এখানে সাইজটাও দেখেন কতটুকু, 8.27, 8.5, একদম মানে করুন যে ইঞ্চিটা আছে না, ওইটার মধ্যে একটু পার্থক্য। তো আমরা A4 সাইজে ক্লিক করলাম, এটা কি হয়েছে? A3 দিয়ে ক্লিক, A3 তো আরো বড়, এই যে A4 সাইজ আর লেটার সাইজ কাছাকাছি সামথিং। কিন্তু আপনি এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই প্রিন্টার দিয়েও বের হবে, কোনো সমস্যা নেই। প্রিন্টার কিন্তু আরো বড় বড় থাকে। এটা হচ্ছে A4 সাইজের প্রিন্টার। কালি RGB কয়টা হয়েছে? 3টা। আর একটা সায়ান ম্যাজেন্টা, হ্যাঁ, CMYK। মূলত প্রিন্টের ক্ষেত্রে 4টা কালার অ্যাপ্লাই করা হয়। কয়টা? CMYK। সি দিয়ে হচ্ছে সায়ান, এম ম্যাজেন্টা, ওয়াই হচ্ছে কি ইয়েলো, কে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এই 4টা দিয়ে মূলত কি করা হয়? এই যে আমরা যত ধরনের রঙিন কাগজ, এই কাগজ সেই কাগজ, কত কালার অ্যাপ্লাই করতেছি, এই 4টা কালার মিশ্রণ করে কিন্তু কি হয়? প্রিন্ট হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা মনে করি আল্লাহ অনেক কালার ব্যবহার করছি, এত কালার পাবো কোথায়, এত কালি পাবো কোথায়, এরকম না। কিন্তু আপনাকে CMYK এই 4টা দিয়ে মূলত এই কালারগুলো করা হয়। বুঝতে পারছেন? আর RGB হচ্ছে কি, আর রেড, জি হচ্ছে কি গ্রিন, বি হচ্ছে কি ব্লু, RGB। এটা দিয়েও কিন্তু আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন। এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। 3টা কালার দিয়ে কি করবেন? 3 কালার দিয়ে ডিজাইন করবেন, 3 কালার দিয়ে ডিজাইন করবেন। আর প্রিন্ট করবেন কয় কালার দিয়ে? 4 কালার দিয়ে, ঠিক আছে? এখন সাইজ থেকে যদি আমরা এই যে লিগ্যাল পেজ দিয়ে ক্লিক করলাম, দেখেন ও আল্লাহ আরো অনেক কিছু লেখা যাবে, দেখো না? এটা মূলত কি দেখেন একদম লম্বা, তার মতো ওই বিশাল লম্বা, হ্যাঁ, অনেকগুলো লেখা রাখা যাবে, অনেক লেখা। এইভাবে যার যেই সাইজটা লাগবে, যেই সাইজ নিয়ে আপনি কাজ করবেন, মনে করুন আপনার লেখালেখির অনেক কাজ, কিন্তু পেজ যদি ছোট ছোট হয়, সেক্ষেত্রে পেজ অনেকগুলো লাগবে। আপনি চান যে না আমার পেজ যদি 1টা বা 10-15টা হয়, আমি অনেকগুলো লিখতে পারি, সেক্ষেত্রে আপনি এই পেজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে কি করবেন? লেখা শুরু করে দিবেন। এখন আসেন আমরা পেজটাকে আগের মতো লেটার সাইজে করে ফেলি। তারপর আমরা চলে আসি কোথায়? কলাম। আপনি যখন লিখতে যাবেন, এক গল্প লিখেন, কবিতা লিখেন, যাই লিখেন, কলাম কিন্তু লাগে। কলাম লাগবে না? যেমন আপনি লিখতে লিখতে এখানে চলে আসছেন, এই জায়গার মধ্যে আপনি কলাম চাচ্ছেন, এই লেখাটাকে কলাম চাচ্ছেন, কি করতে হবে? কলামে চলে গেলাম, এখান থেকে এটা 1 কলাম, তো সবগুলোই 1 কলাম আছে বর্তমানে। আমি 2 কলাম করে দিলাম। এখন দেখেন লেখার মাঝখানে কি আমাদের 2 কলাম হয়ে গেছে। বুঝতে পারছেন? 2 কলাম হয়ে গেছে। আমি যদি চাই আরো লাগবে কলাম, সেক্ষেত্রে এই যে সবগুলো সিলেক্ট করলাম, কলামে ক্লিক করলাম, 3 কলাম, 3 কলাম হয়ে গেছে। এখান থেকে একটা কলাম আপনি লেফট দিকে রাখছেন, মানে লেফটে রাখবেন, বাকি যেটা লেখা থাকবে ওটা দিকে। এরকম তো অনেক সময় আমরা দেখে থাকি, লেফট রাইট দিকে কলাম অথবা লেফট দিকে কলাম। সেক্ষেত্রে মূলত এগুলো এখান থেকে করে, এই যে রাইট থেকে কলাম হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না আমার একাধিক কলাম লাগবে, 3টা, এখানে সর্বোচ্চ 3টা কলাম আছে, আপনি এখানে চলে যাবেন মোর কলামে যাওয়ার পর দেখেন এখানে কয়টা কলাম আছে? বর্তমানে 2টা আছে। আমি আরো বাড়াই দিই, যেমন 4টা, 5টা দিলাম, ওকেতে প্রেস করলাম। এখন দেখেন 5টা কলাম হয়ে গেছে, ঠিক আছে? এই যে 5টা কলাম হয়ে গেছে। আবার সবগুলোকে সিলেক্ট করলাম, কলামে ক্লিক করলাম, মোর কলামে চলে গেলাম। তারপর এখান থেকে আপনি চাইলেও প্রতিটা কলামের মাঝখান থেকে এক একটা দাগ দিতে পারবেন, লাইন। এই যে লাইন, বিটনে ক্লিক করেন, ওই যে প্রিভিউতে দেখা যায় লাইন চলে আসছে কিন্তু, হ্যাঁ, ওকেতে প্রেস করি, এই যে লাইন চলে আসছে। আবার যদি মনে করেন যে না এখান থেকে যে লাইনের যে দূরত্বটা, ওইটাকে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার এখানে যেতে হবে, এই যে দেখেন উইথ আর হাইট স্পেসিং, হ্যাঁ, কমাই দেন, এই যে কমাই দেন, কমে যাবে কিন্তু, বাড়াই দেন, এখান থেকে এই যে কমতাছে, এই যে দেখেন কমতাছে না, ওকেতে প্রেস করেন, দেখেন আরো কমে গেছে, কমছে,
এভাবে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, বাস কোনো সমস্যা নেই। এখন আমরা চলে আসি ব্রেক। এই যে ব্রেক, তো প্রথমটা দেখতে পাচ্ছি যে কি পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজটা কিন্তু আমরা আগেও করছিলাম কোন জায়গায় বলেন তো, কয় নম্বর ক্লাসে? কয় নম্বর ক্লাসে? 4 নম্বরে, যে কভার হয়েছে বলতে 4 নম্বর ক্লাসে। মনে রাখতে হবে কোন কোন ক্লাসে কি করছেন সব বলতে হবে, মুখস্থ থাকে। তো এখান থেকে মূলত আমার মনে করেন একটা গল্প শেষ হয়ে গেছে, এই জায়গা থেকে আরেকটা গল্প শুরু করবো, কিন্তু এখান থেকে গল্প শুরু করলে বাজে লাগবে না। আমি কি করব, এখান থেকে ব্রেক করে দেব। এই যে পেজ ব্রেক, বাস এটা পুরোটা কেটে এই পেজে চলে আসছে। এই যে দেখুন, আর তা লেখাই নেই, এই জন্য এটা হচ্ছে পেজ ব্রেক। আরেকটা কি ব্রেক? কলাম ব্রেক। এই কলাম ব্রেকটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আমি কন্ট্রোল এন প্রেস করলাম, এন প্রেস করার পর আচ্ছা